আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বরফের নিচে বিপুল সম্পদ, গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে নারী নিহত, তদন্ত ঘিরে বিতর্ক। দশমবারের মতো বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান। এবং রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ৫০০% শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্পের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। স্মারকে বলা হয়েছে, এসব সংস্থা জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করছে। উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইউএন উইমেন এবং ইউএনএফপিএ। ট্রাম্পের এই পদক্ষেপ তার দীর্ঘদিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকারিতা ও ব্যয়ের দিক থেকে প্রশ্ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে যথাযথ কাজ না করার অভিযোগ তুলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নেতৃত্বের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। বরফে ঢাকা বিশাল দ্বীপ গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও বৈশ্বিক ভূ রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সামরিক শক্তি নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক পথেই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডের মাটির নিচে থাকা বিরল খনিজ তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার এবং এর কৌশলগত ভৌগোলিক অবস্থানেই এই আগ্রহের মূল কারণ। তবে গ্রিনল্যান্ডের স্থানীয় জনগণ ও ডেনমার্ক এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যেও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে আইস এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর ফেডারেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, নারীটি এজেন্টের দিকে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ফলে একজন এজেন্ট আত্মরক্ষার্থে গুলি চালান। তবে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে এই বক্তব্য প্রত্যাখ্যান করে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। এফবিআই ঘটনার তদন্ত শুরু করেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে উৎপাদিত জাফরান আবারও বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছে। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট ২০২৬ সালের সুপিরিয়র টেস্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে হেরাতের জাফরানকে। আন্তর্জাতিক মানের শেফদের একটি প্যানেল স্বাদ, সুগন্ধ, রং এবং গুণগত মানের ভিত্তিতে বিভিন্ন দেশের জাফরান মূল্যায়ন করে। এতে সব সূচকে শীর্ষস্থান অর্জন করে হেরাতের জাফরান। বিচারকদের মতে, এর উজ্জ্বল রং ও অনন্য সুগন্ধ একে আলাদা করেছে। এ নিয়ে টানা দশমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পেল আফগান জাফরান। এটি হেরাত অঞ্চলের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতি জাফরান রপ্তানি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক হবে। রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি দ্বিদলীয় রাশিয়া স্যাংশন বিলে তিনি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সিনেটররা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, এই বিলের উদ্দেশ্য হল রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা এবং ইউক্রেন যুদ্ধবন্ধে মস্কোর ওপর চাপ বাড়ানো। বিলটি পাশ হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর পণ্যে যুক্তরাষ্ট্র কঠোর শুল্ক আরোপ করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারত যুক্তরাষ্ট্রে বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। বর্তমানে কিছু ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ রয়েছে, যা নতুন বিল কার্যকর হলে আরও বাড়তে পারে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। অভিবাসী চালকদের লাইসেন্স বাতিলের দেরি, $160 মিলিয়ন তহবিল হারালো ক্যালিফোর্নিয়া। অভিবাসন নীতির কড়াকড়িতে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির গতি কমছে।
যুক্তরাষ্ট্রে প্রায় 6 লাখ ভেনেজুয়েলান অভিবাসী বহিষ্কারের মুখে। এবার পূর্ব জেরুজালেমে 3000-এর বেশি বাড়ি বানাচ্ছে ইসরায়েল। কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির জমকালো অভিষেক। এবং এবার কোনো পাতানো নির্বাচন হবে না বললেন সিইসি। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ অভিবাসী চালকদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিলে দেরি করায় ক্যালিফোর্নিয়ার জন্য নির্ধারিত $160 মিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। ফেডারেল পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন রাজ্যটি প্রায় 17,000 অভিবাসী চালকের লাইসেন্স সময়মতো বাতিল করেনি। মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি বলেন, ফেডারেল নিরাপত্তা বিধি না মানার কারণেই এই অর্থ আটকে দেওয়া হয়েছে। যদিও ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে অভিবাসী অধিকার সংগঠনগুলোর করা মামলার কারণে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া মার্চ পর্যন্ত পিছিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও ক্যালিফোর্নিয়া প্রশাসনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ফেডারেল কর্মকর্তারা দাবি করছেন অবৈধভাবে দেওয়া লাইসেন্স সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। কঠোর অভিবাসন নীতি ও বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এনেছে কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও। সংস্থাটি জানিয়েছে আগামী 30 বছরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বাড়বে মাত্র 1.5 কোটি, যা আগের পূর্বাভাসের তুলনায় কম। সিবিওর মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও ব্যাপক বহিষ্কার কর্মসূচির প্রভাবেই এই পরিবর্তন এসেছে। বর্তমান হিসাবে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 349 মিলিয়ন থেকে বেড়ে 30 বছরে 364 মিলিয়ন পৌঁছাবে। তবে অভিবাসন না থাকলে 2030 সালের পর থেকেই দেশটির জনসংখ্যা কমতে শুরু করবে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসীর সংখ্যা কমে গেলে কর্মক্ষম জনগোষ্ঠী সংকুচিত হবে, যার প্রভাব পড়বে সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ারের মতো খাতে। জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসীরা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জনতাত্ত্বিক বিশ্লেষকরা। নিকোলাস মাদুরোকে তুলে আনার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 6 লাখ ভেনেজুয়েলান অভিবাসী এখন বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলান নাগরিকদের জন্য দেওয়া অস্থায়ী সুরক্ষা মর্যাদা টিপিএস বাতিল করায় তাদের আইনি অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে স্বেচ্ছায় দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বহিষ্কারের কার্যক্রম জোরদার করার প্রস্তুতিও চলছে। এতে যুক্তরাষ্ট্রে থাকা ভেনেজুয়েলান অভিবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য 3,401টি নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছে দেশটির ভূমি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড স্টেট সেটেলমেন্ট কমিশনের তথ্য মতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E1 এলাকায় এসব বাড়ি নির্মাণ করা হবে, যা পশ্চিম তীরের দখল আরও সুদৃঢ় করবে। কমিশনের প্রধান মুয়াদ সাবান বলেন, গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ আবারও জোরদার করছে ইসরায়েল। এই প্রকল্পটি 2025 সালের আগস্টে ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন পায়। নিউ ইয়র্কে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএর 41 সদস্য বিশিষ্ট নতুন কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রুকলিনের দারুচিনি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে 27 সদস্যের উপদেষ্টা পরিষদকেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে মির্জা মোহাম্মদ হোসেন সভাপতি ও ইমতিয়াজ আহমদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা করা হয় শাহাবুদ্দিন চৌধুরীকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির অ্যাসেম্বলি উম্যান জেনিফার রাজকুমার। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি সংগঠনের 10টি লক্ষ্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সাজানো বা পাতানো প্রক্রিয়ার সুযোগ থাকবে না বলে সাফ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি আশ্বস্ত করেছেন প্রতিটি প্রার্থী কমিশনের কাছ থেকে সমান বিচার ও ইনসাফ পাবেন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত আপিল কার্যক্রম এবং সবার জন্য সমান সুযোগ থাকবে। এদিকে
সুষ্ঠু নির্বাচনের সাথে কমিশন প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখে আইনের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।